বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আজ একটি নতুন গোয়েন্দা কাহিনী নিয়ে আপনাদের সামনে ডিম রহস্য আর রোমাঞ্চ। আজকের গল্প নিয়তি পুরুষ রহস্য। গল্পটা শুনে আপনাদের কেমন লাগে তা একেবারেই জানাতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের গল্প নিয়তি পুরুষ রহস্য। রাত প্রায় 11:15। ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে, সেই জন্যই রাস্তাঘাটের মধ্যে ফাঁকা হয়ে গেছে। লাস্ট বাস থেকে নামবার সময় পাটা আমার মুচকে গেল। বেশি রাত্রির বাস এমনিতেই ঝড়ের বেগে ছোটে, কোথাও বেশিক্ষণ থামতেই চায় না, যাত্রী খুবই কম। টালিগঞ্জের ট্রামডুবোর কাছে আমি একমাত্র নামব। দরজার কাছে হাতল ধরে দাঁড়ানো মাত্র কন্ডাক্টর গাড়ি ছাড়ার ঘন্টা দিয়ে দিল। চলন্ত গাড়ি থেকে আমি লাফিয়ে নামতেই পাটা মুচকে গেল। অতি কষ্টে নিজেকে সামনে নিয়েছি, কিন্তু বাঁ পায়ের গোড়ালির কাছে বেশ চোট পেয়েছি। একটু হাঁটতে গিয়ে দেখলাম রীতিমতন ব্যথা। এই সময় একটা রিক্সা পেলে মন্দ হতো না। অন্যদিন এখানে অনেক রিক্সা থাকে, আজ বৃষ্টির জন্য ফাঁকা রাস্তা, তাই রিক্সাও নেই। মেজাজটা খারাপ হয়ে গেল। বৃষ্টির মধ্যে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হবে। দু একটা রিক্সা ফুটপাতের ওপর তুলে রেখে তাদের চালকরা ঘুমোচ্ছে। ডেকে তুললে অনেক সময়ও যেতে চায় না, মেজাজ দেখায়। কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এমন সময় ঠুং ঠুং শব্দ কানে এলো। একটা ফাঁকা রিক্সা, বুড়ো মতন একজন লোক সেটা চালাচ্ছে। মাথার ওপরে এক টুকরো প্লাস্টিক টুপির মতন পড়ে আছে। সে নিজেই আমাকে জিজ্ঞাসা করলো, আগে বাবু যাবেন নাকি? হে যেন মেঘ না চাইতেই জল। কোনো দরাদরি না করেই উঠে পড়লাম। মেজাজটা আবার ঠিক করার জন্য একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। বড় রাস্তা থেকে আমার বাড়ি মিনিট 7 হবে। সেখানে পৌঁছাবার পর আমি নেমে পড়ে রিক্সাওয়ালাকে একটা টাকা দিই। সে বেশ খুশি হয়েছে বলেই মনে হলো। অনেকখানি ঝুঁকে সালাম করল। তারপর যখন আবার সোজা হলো, তার মুখখানা দেখে আমি দারুণ চমকে উঠলাম। কেন চমকালাম তা জানি না। খুব সাধারণ চেহারার একজন বুড়ো বয়সের মানুষ, খুব একটা খারাপ দেখতেও নয়। তবু চমকে ওঠার কারণ কি কিছুই বুঝতে পারলাম না। শুধু বুকের মধ্যে শিরশির করতে লাগলো। ভেতরে এসে সিঁড়ি দিয়ে ওঠার সময় মনের মধ্যে খচকানিটা যাচ্ছিল না। লোকটাকে চোখে মুখেতে অস্বাভাবিক কিছু নেই, তবু হঠাৎ ওকে দেখি আমার গাটা কেঁপে উঠেছিল কেন। যাকে জামা কাপড় ছেড়ে আলো নিভিয়ে বিছানার পর শুয়ে পড়ে মনে পড়ল, এই রিক্সাওয়ালাটার সঙ্গে আর একটা লোকের দারুণ মিল রয়েছে। বছর 1.5 আগে সমস্তিপুর থেকে ফিরছিলাম একবার। স্টেশনে হকারদের কাছ থেকে 2টো ডিম সেদ্ধ আর 3 পাতা আলুর দম খেয়েছিলাম। ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যেই আবার অসম্ভব পেট ব্যথা শুরু হয়, আর তারপর 3 বার বমি। কিছুতেই পেট ব্যথা কমাতে পারছিলাম না। বাথরুমের বাইরে দরজার কাছে এসে একবার মাথা ঘুরে পড়েও গেলাম। মনে হলো আমার কলেরা হয়েছে, আমি এক্ষুনি মারা যাব, হয়তো মরেই যেতাম। সে সময় ভিড় ঠেলাঠেলি করে একজন বিহারি ভদ্রলোকে জিজ্ঞাসা করল, কি হয়েছে দেখি, জিভ দেখি আপনার। ভদ্রলোক ডাক্তার, সঙ্গে তার ওষুধের বাস্কও রয়েছে। তিনি আমাকে পাজা কলা করে তুলে নিয়ে শুয়ে দিলেন এক জায়গায়। তারপর এমন সেবা করতে লাগলেন যে অনেক নিকটাত্মীয় তা করবে না। তার ওষুধে কিছুক্ষণের মধ্যেই আমার পেট ব্যথাটা কমে গেল। আর একটা ওষুধে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু সেই ডাক্তার ভদ্রলোককে আমি কৃতজ্ঞতা জানাবার সুযোগ পাইনি। ঘুম ভাঙার পর দেখতেই পাইনি তাকে। অন্য লোকজনের মুখে শুনেছি ভদ্রলোক নাকি বারাউনিতে নেমে পড়েছেন। দারুণ আফসোস হয়েছিল।
আমার সেই উপকারী বন্ধুর নামটাও জানতে পারিনি। মুখটা অবশ্য মনে আছে, মধ্যবয়স্ক লোক, মুখে অল্প অল্প দাড়ি, অবিকল, আজকে রিস্কাওয়ালার মতন। এই কখন হয়? মানুষে মানুষে এত মিল কি করে হয়? যমজ ভাই হলে অনেক সময় হতেও পারে, কিন্তু একজন ডাক্তার আরেকজন রিস্কাওয়ালা, সেই ডাক্তারই কি কোনো রকম ভাগ্য বিপর্যয়ে রিস্কাওয়ালা হয়েছে? তাহলে তো আমার উচিত ব্যাপারটা খোঁজ নেওয়ার, কিংবা যদি ডাক্তারের ভাই হয়। পরদিন পায়ে এমন ব্যথা হলো যে বাড়ি থেকে বেরোতে পারলাম না। আমার ছোট ভাইও ডাক্তার, সে আমার হাঁটা চলা সম্পূর্ণ বন্ধ করে দিল 1 সপ্তাহের জন্য। 7 দিন পরে বাড়ি থেকে বেরিয়ে সেই রিস্কাওয়ালার খোঁজ করেছিলাম, কিন্তু আফসোসের বিষয় তাকে পেলাম না। অন্য 2-1 রিস্কাওয়ালাকে তার কথা জিজ্ঞাসা করেছিলাম বটে, কিন্তু তারা সঠিক উত্তর দিতে পারল না। 2-1টা বিবরণ দিলে কি তার খোঁজ কি তারা দিতে পারে? তবু মনে মনে একটা খটকা রয়েই গেল। আমার দুবার বিপদের সময় ঠিক এই রকমই চেহারায় 2জন মানুষ সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিল। কেমন করে সম্ভব? বন্ধু বান্ধবদের বললাম ঘটনাটা, তারা তো হেসেই উড়িয়ে দিল। কয়েকজন নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করেছিল। মাঝরাত্রে অন্ধকারে আমি রিস্কাওয়ালার মুখ ভালো করে দেখতে পাইনি। আমার অচেতন মনে নাকি সেই সময় ট্রেনের সেই ডাক্তারবাবুর কথাটি মনে পড়েছিল, আর সেই জন্যই নাকি রিস্কাওয়ালার মুখে সেই ডাক্তারের প্রতিবিম্বই ফুটে ওঠে। তবে কি জানি, হয়তো হতেও পারে। এই ঘটনার প্রায় 1.5 বছর কেটে গেছে। সেদিন আমি যাচ্ছিলাম ট্যাক্সি করে। আমার সঙ্গে অনেক কাগজপত্র, খুব মন দিয়ে কয়েকটা কাগজপত্র চিঠিতে পড়ছিলাম, এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো জানলা দিয়ে বারে ফেলে দিচ্ছিলাম। এক সময় দেখলাম ঠিক আমার জানলার পাশেই একটা ট্যাক্সি জোরে জোরে হর্ন দিচ্ছে। সিট থেকে একজন ভদ্রলোক হাত পা নেড়ে আমাকে কি যেন বলতে চাইছেন। লোকটির মুখে খুব একটা ব্যস্ত ভাব। আমি আমার ট্যাক্সি ড্রাইভারকে বললাম বাঁ দিকে সাইড করতে। পাশাপাশি 2টো ট্যাক্সি দাঁড়িয়ে গেল। অন্য ট্যাক্সির একজন বাঙালি ভদ্রলোক আমাকে বললেন, আরে মশাই, আপনার চিঠিপত্র দিয়ে উড়ে যাচ্ছে, আমি 2টো কুড়িয়েও নিয়েছি। আমি অবহেলার সঙ্গে বললাম, হ্যাঁ, ওগুলো তো আমি ফেলেই দিয়েছিলাম, কেন মিশিমিশি আপনি তুলতে গেলেন? পরেক্ষণেই মনে হলো, যাই হোক, ভদ্রলোক এরকম কষ্ট করেছেন যখন, তখন একটা ধন্যবাদ অন্তত তাকে দেয়া যেতেই পারে। কিন্তু ধন্যবাদ জানাবার আগেই 2টো ব্যাপারে আমি চমকে উঠলাম। প্রথমত, আমার ট্যাক্সিটা থেমে পড়ায় গাড়িটা ওভারটেক করে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মিনি বাসের সঙ্গে ধাক্কা খায়। এত জোর অ্যাক্সিডেন্ট হয় যে গাড়ির তালা পড়ে যাওয়ার অবস্থা। এবং সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম আমার পাশের ট্যাক্সির ভদ্রলোকের মুখখানা অবিকল সে ট্রেনের ডাক্তার, কিংবা মাঝরাত্রে নিয়ে যাওয়া সেই রিস্কাওয়ালার মুখের মতন। আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে পড়লাম, এবং এখন ঠিক বিকেল। এখন তার চোখের ভুল হওয়ার কথা নয়। সামনের অ্যাক্সিডেন্ট দেখতে বহু মানুষ ছুটে গেছে। গাড়িটার ক্ষতি হয়েছে বেশি, পেছনের 2জন যাত্রীর অবস্থা একেবারে সঙ্গীন। দৃঢ় ধারণা হলো আমার ট্যাক্সিটা যদি হঠাৎ এভাবে না থামতো, তাহলে এটা নিশ্চয়ই, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা আমার সাথেই ঘটত, এবং আমার এতক্ষণে ছিন্নভিন্ন শরীর পড়ে থাকতো রাস্তায়। এই ভদ্রলোক আমাকে বাঁচিয়েছেন। আমি অন্য ট্যাক্সি জানলা ধারে গিয়ে বললাম, আপনি আমার হাত যায় উপকার করলেন, তা ভাষায় প্রকাশ করতে পারবো না মশাই। কি বলে আপনাকে যে ধন্যবাদ জানাবো। ভদ্রলোক আমার সামনের অ্যাক্সিডেন্টের দিকে একেবারে বিহ্বল হয়ে পড়লেন। ফিসফিস করে বললেন, ওরে বাবা, এ কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, কেউ মারা গিয়েছে নিশ্চয়ই। এই সুযোগে আমি ভদ্রলোককে ভালো করে দেখে নিলাম। মধ্যবয়স্ক, মুখে অল্প দাড়ি, খুব লম্বা এবং খুব একটা বেটেও নন।
সব কিছু সেই ট্রেনের ডাক্তারের সঙ্গে মিলে যাচ্ছে। আমি বললাম, আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন এখানে একটু নামবেন প্লিজ। উনি বললেন, আমার বিশেষ একটু জরুরি কাজ ছিল, কিন্তু এখন তো যেতে পারবেন না, রাস্তা তো জ্যাম হয়ে গেছে। সেটাই তো দেখছি, কী যে করি। ট্যাক্সি ভাড়া মিটিয়ে উনি নেমে পড়লেন। আমি বললাম, আচ্ছা আপনি আমার প্রাণটা বাঁচিয়ে দিলেন মশাই। উনি লজ্জিত ভাই বললেন, আরে আরে না না, আমি আবার কি করলাম? আপনার চিঠিগুলো উড়ে যাচ্ছিল তাই সেগুলোকে ধরলাম। যদি কাজের জিনিস হয় বলা তো যায় না, আপনি হয়তো লক্ষ্যই করেননি। কিন্তু কিন্তু আপনি ওই জন্য আমার ট্যাক্সিটা না থামালে কিন্তু আমি সত্যিই অ্যাক্সিডেন্টের মুখে পড়তাম। কলকাতার রাস্তায় কখন যে কার অ্যাক্সিডেন্ট হয় তা বলা যায় না। সামনের গাড়ি থেকে তখন একটা মৃতদেহ নামানো হচ্ছে। ভদ্রলোক মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, এসব দৃশ্য আমি একেবারে দেখতে পারি না মশাই। আমি বললাম, বেশ তো, চলুন না একটু এগিয়ে গিয়ে চা খাওয়া যাক। না, আমার একটু জরুরি কাজ ছিল, কিন্তু কি আর হবে। আমার অনুরোধে ভদ্রলোক রাজি হয়ে গেলেন। আমি তখন কৌতূহলে ছটফট করছি। ভদ্রলোকে বাঙালি বলেই মনে হচ্ছে, যদিও অনেক বিহারি পরিষ্কার বাংলা বলতে পারেন। নিজের নামটা বলে ওকে নাম জিজ্ঞাসা করলাম। উনি বললেন, আমার নাম আমার নাম কৃষ্ণচন্দ্র হালদার। না না, উনি তো খাঁটি বাঙালি, তবু চেহারার এত অসম্ভব মিল কি করে হয়? রিস্কাওয়ালাকে আমি ভালো করে না দেখলেও ট্রেনে সেই ভদ্রলোককে তো না দেখার কিছু ছিল না। তার সাথে এত হুবাহু মিল, একই রকম। আচ্ছা আচ্ছা, আপনি কি ডাক্তার? না তো। আচ্ছা, আপনি কি কোনোদিন সমস্তিপুর দিকে গেছেন? সমস্তিপুর? না, যাইনি তো। ভদ্রলোক রীতিমতন অবাক হয়ে তাকালেন আমার দিকে। তারপর আস্তে আস্তে বললেন, আচ্ছা এ কথা জিজ্ঞাসা করলেন কেন বলুন তো? আসলে ঠিক অবিকল আপনার মতন চেহারার একজন লোককে আমি আগে দেখেছি। একজন নয়, দুজন বলা যেতে পারে। কৃষ্ণচন্দ্র হালদার হাসতে শুরু করলেন। হাসতে হাসতে বললেন, সে কি বলেন মশাই, ঠিক আমার মতন চেহারা? তা হয় নাকি? আপনার কোনো ভাইটাই? আমার কোনো তো ভাই ফাই নেই মশাই। কিছুতেই কিছু মিলছে না, অথচ আমার মনে দৃঢ় বিশ্বাস ঠিক এই রকম চেহারা দুজন লোককে আমি আগে দেখিয়েছি। প্রত্যেকবারই আমার কোনো বিপদের সময় তারা আসেন এবং সাহায্য করেন। কাছাকাছি একটা চায়ের দোকানে ঢুকলাম। ট্রেনে সেই ডাক্তারটিকে আমি কিছুই শোধ করতে পারিনি। এই ভদ্রলোককেও এই ভদ্রলোকও আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। একে কিছুটা অন্তত খাতির যত্ন করি। কি খাবেন বলুন? ভদ্রলোক কিছু খেলেন না, শুধু এক কাপ চা। আমি শেষ পর্যন্ত 2 প্লেট স্যান্ডউইচ আর চায়ের অর্ডার দিলাম। ভদ্রলোক বললেন, এইরকম সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, এখন আমার শরীরটা কাঁপছে মশাই। অ্যাক্সিডেন্টে আমারই মরার কথা ছিল মশাই। বলবেন না বলবেন না, এইরকম কথা বলবেন না। আমি এসব দৃশ্য একেবারেই লক্ষ্য করতে পারি না। আমি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলাম। তাতে একটি মাত্র সিগারেট রয়েছে। সেটি বাড়ি দিলাম ভদ্রলোকের দিকে। তিনি নীতিকেও হাত সরিয়ে নিয়ে প্রশ্ন করলেন, একটা রয়েছে যে, তা আপনারটা কোথায় মশাই? আবার আনিয়ে নিচ্ছি, আপনি নিন না। দাঁড়ান দাঁড়ান, আমি সিগারেট কিনে আনছি। না না, আপনি বসুন, আমি আনছি। আমার আমার নিজেরও কেনার দরকার, অনেকক্ষণ ফুরিয়ে গেছে। বসুন বসুন, আমি আসছি। বেয়ারাকে পাঠালেই হয়তো। ভদ্রলোক সে কথা শুনলেন না।
নিজেই সিগারেট কিনতে বেরিয়ে পড়লেন। আমি আমার হাতের কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে লাগলাম। ভাগ্যিস বাজে চিঠিগুলো জানলাতে উড়িয়ে দিয়েছিলাম। বেয়ারা এসে চা আর স্যান্ডউইচ দিয়ে যায়। ভদ্রলোক তো সিগারেট কিনে ফিরলেনই না। দোকানের পাশেই তো সিগারেটের দোকান, হয়তো টাকার খুচরো পাচ্ছেন না। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর ভদ্রলোক এলেন না। এত দেরি হওয়ার তো কথা নয়। উঠে গিয়ে দরজার বাইরে উঠে দিলাম। সিগারেটের দোকানের সামনে সেই ভদ্রলোক আর নেই। সেখানে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, মুখে দাঁড়িয়ে বলে একজন লোক এসেছিলেন আপনার কাছে? দোকানদার বলল, না তো বাবু। অনেক খোঁজাখুঁজি করে ভদ্রলোককে তো আর পেলাম না। সেই 2 প্লেট স্যান্ডউইচ আর চা আমাকে একলাই শেষ করতে হলো। ভদ্রলোক চলে গেলেন কোথায়? হয়তো খুব জরুরি কোনো কাজের কথা মনে পড়েছে। জরুরি কাজের কথা তো তিনি আগে থেকেই বলেছিলেন। কাছেই আর একটা ট্যাক্সি পেয়ে উঠে পড়েছেন হয়তো। কিন্তু আমাকে একবার বলে যেতে পারতেন। মনের মধ্যে খটকাটা রয়েই গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত গল্প নিয়তি পুরুষ। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রহস্য রোমাঞ্চের নতুন নতুন কাহিনী। নমস্কার।